মুক্তিযুদ্ধে যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার কখনোই মুক্তিযোদ্ধা হতে পারে না। অসংখ্য ধন্যবাদ মঞ্জু নীলোফার চৌধুরী মণি। আপনি কি বলবেন আসলে? মুজিবুর রহমান মঞ্জু তিনি বলছেন জামায়াতের কোনো দোষ ত্রুটি না পেয়ে তারা এই জায়গায় আঘাত করছে জামায়াতকে। যদি আমি এইভাবে বলি, বিএনপি সরকার নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে, এটা করে সবাই বিশ্বাস করে। প্রধানমন্ত্রী হিসেবে প্রশংসনীয় হয়ে উঠেছেন তারেক রহমান। সংসদে মুক্তিযুদ্ধ রাজাকার এই বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে, নাগরিক সুযোগ সুবিধার নিয়ে কি আলোচনা কম হচ্ছে? আপনার কি এটা মনে হয় কি না? একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে জামায়াতের কোনো দোষ ত্রুটি না পেয়ে বারবার জামায়াতকে এই জায়গায় আঘাত করা হচ্ছে, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ-আলোচক মঞ্জু ভাইকে শুভেচ্ছা। আপনার যে কথাটা মঞ্জু ভাই বললেন, কিছুটা আমি স্বীকার করলেও সম্পূর্ণ স্বীকার করতে রাজি না। এই কারণে যে দেখেন, বেসিক বলতে একটা শব্দ থাকে, বেসিক মৌলিক এবং যৌগিক একটা শব্দ আছে, দুটো। মৌলিকটা কিন্তু বাধ্যতামূলক, যৌগিকটা তা না। আজকে 2026 সালে আপনার ফেব্রুয়ারি মাসের শহীদ বেদিতে, আপনার শহীদ মিনারে জামাত বিরোধী দল হিসেবে পদার্পণ করেছিলেন। আমরা খুশি হয়েছিলাম। আমি তাদের পক্ষে বক্তব্য রেখেছি ওইখানে টেলিভিশনগুলোতে। তখনও জানি না জামাত কি বলেছেন, জামাতের আমির কি বলেছেন। 2026 সালে যে দলটা বলতে পারে অকপটে যে আমরা নিয়ম মানার জন্য এসেছি, আপনি বুঝবেন কথাটা, নিয়ম মানার জন্য এসেছি, তার মানে আমরা তো কিন্তু নিয়ম মানার জন্য যাইনি, বরং আমরা যাই বলেই ওটা নিয়মে পরিণত হয়েছে। আমাদের কথা যে যাদের জন্য আমরা ভাষাটাকে পেয়েছি সেখানে আমরা যাই, এটা আমাদের দায়িত্ব, এটা কর্তব্য। তাকে স্মরণ করলে আমিও একদিন এই পৃথিবীতে থাকবো না, আমি যদি ভালো কাজ করি আমাকে স্মরণ করবে। এবং শহীদ মিনারে আপনার সাভার স্মৃতিসৌধে সেম কথাটাই আমরা শুনেছি। তাহলে যদি আমরা সেম কথা শুনি, আপনার মেন্টাল পাপ এক জিনিস আর বাহ্যিক পাপ এক জিনিস। এই দলটা বাহ্যিক এবং মেন্টাল, মানসিকভাবে দুইভাবেই কিন্তু তারা পুণ্যর চেয়ে পাপ এখানে অর্জন করেছে। যদি আমি দেশ হিসেবে চিন্তা করি, ধর্মের রাজনীতি আমি আনলাম না, আমার নেতা বলেছেন ধর্ম নিয়ে উনি রাজনীতি করেন না। তো এই যে এই জায়গায় এখন পর্যন্ত যারা ওন করে যে আগেই ভালো ছিল বা আমি এটার সাথে এক না, তাইলে আপনার আজকের যারা এই সময়ের জন্মগ্রহণ করেছে শিবিরের বা জামাতের সব নেতাই কিন্তু 71-এর আগে না, 71-এর পরেও আছে। তারা কিন্তু প্রায় সময় এই কথাটা বলে যে আমরা তো ওই সময় আমাদের জন্মই হয় নাই। বাট জন্মটা বড় কথা না, আপনার কর্মটা এবং আপনার আদর্শ যদি ওই জায়গায় হয়, তাহলে আপনাকে ধরতে হবে যে আপনি মানুষ হিসেবে আপনি ওখানেই পড়ে আছেন। তাইলে আপনার যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু যখন শেখ মুজিব রহমান সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, তারপরে কিন্তু এই আলোচনাটা আসতো না। আরেকটা জিনিস যেটা বলছেন মঞ্জু ভাই, যে তাহলে বিএনপি তাহলে ওন করতো না, বিএনপি তাদের সাথে যুগপৎ আন্দোলন এক জিনিস, যুগপৎ একসাথে কাজ করে কাজের দাম দেওয়া এক জিনিস, আর প্রকৃত বেসিক জিনিসটাকে মানা বা চলা এক জিনিস। আমরা একবারও অস্বীকার করি না যে জামাতের সঙ্গে আমাদের যুগপৎ আন্দোলন ছিল না, আমাদের তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন ছিল না। আমরা বহু বছর একসাথে জামাতের সাথে ছিলাম, জামাতের সাথে মন্ত্রিপরিষদ ভাগাভাগি করেছি, আমি অস্বীকার করব না। কিন্তু সেটা ছিল তার আন্দোলনে তার ফলাফল। জামাত এমন একটা দল, স্বাধীনতার পরে থেকে তার শাস্তির জায়গায় হবে। জনগণ যদি চায় সে আসবে, যেমন আজকে এসেছে বিরোধী দল হিসেবে। সেটা আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক, লজ্জাস্কর, কিন্তু ভোট পেয়েছে, এটা তো সত্যি। এইখানে তো তাকে আমি অস্বীকার করতে পারি না। সে তো এই দেশে জন্মগ্রহণ করেছে, জন্মগত নাগরিক সে এই দেশের, এটা তো আমি অস্বীকার করতে পারি না। কোনো সরকার তার নাগরিকত্ব বাতিল করে নাই। যেটা 71-এ বাতিল হয়েছিল কিছু, সেটা কিন্তু পরে আবার সাধারণ ক্ষমার মধ্যে পড়ে গেছে। তো এখন আপনার কথা হলো, যদি নাগরিক থাকে, নাগরিকের দেশে ভালো মন্দ কাজের জন্য পুরস্কার অথবা শাস্তি হবে। সে যতবারই রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করলেও তার শাস্তি হবে, অথবা আপনার শাস্তিই হবে, পুরস্কার এখানে প্রশ্ন আসে না। তাইলে আপনার মনে করেন যে ওই জায়গায় তার সাথে থাকাটা অপরাধ না, যুগপৎ আন্দোলনটা অপরাধ না। এবং এই যে আজকের শিবির বা আজকের ছোট মানুষটা, যে মানুষটা জামাত মনা, শিবির মনা, তারা যে কথাটাই বলুক না কেন, তাদের আদর্শ যে জায়গায়, আমি ওই জায়গাটাই ধরে নিব। এই জন্য মাঝে মাঝে বলে যে একজন
মুক্তিযুদ্ধে যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার কখনোই মুক্তিযোদ্ধা হতে পারে না। তো এই জায়গাগুলো থেকে আমরা যদি মনে করি যে আমাদের শেখার আছে, বলার আছে, আমি আবারও বলছি, যারা সংসদে খুব স্ল্যাংলি বলেছেন, হতে পারে কোনো মুক্তিযোদ্ধা তার খুব আতে ঘালে গেছে, সে তার দৃষ্টি, সব মানুষ, এখানে আমরা তিনজন কথা বলছি, তিনজনের কথার ধরন কিন্তু একরকম না। কারো কথা মানুষের শুনতে ইচ্ছা করে, কারো কথা বলার সাথে সাথে মানুষ অপছন্দ করা শুরু করে। যদিও এখানে তিনজনই আমরা নরম করে কথা বলি, আমি অন্য জায়গার কথাও বলছি, আমার কলিগদের কথা বলছি, আমি অনেক সময় অনেক শক্ত কথা বলি, কিন্তু এটা দেখি সহজভাবে মানুষ নিয়েছে। কিন্তু আমার চেয়ে কম শক্ত কথা বলেও অনেক আমার কলিগ আছে যে সারাদিন গালি শুনেছে। তা এই জায়গাটায় আমি বলতে চাই যে অ্যাপ্রোচের একটা ব্যাপার, সংসদ সদস্য হলেই যে তার অ্যাপ্রোচ একই রকম হবে এমন না, মানে কারো কারো সেটাই। এরকম হতে হ্যাঁ। পারে। আমি